ভাই, আপনি কি ট্রেনের জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ। আপনি কোথায় যাচ্ছেন? না হট, আমি কোথাও যাচ্ছি না, আমি আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি। ট্রেন 2 ঘন্টা লেট, তাই অপেক্ষা করছি। ভাই, আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান? তার সঙ্গে আমার এটুকুই আলাপ, সেই আলাপের সূত্র ধরে কেউ যদি ইন্টারেস্টিং গল্প শোনাতে চায়, তখন খানিকটা হলেও অবাক হতে হয়। আমার অভিজ্ঞতা বলে, ইন্টারেস্টিং বলে যেটা শুরু হয়, সেটা আদৌ ইন্টারেস্টিং হয় না। আমি চুপ করে থাকলাম। ভদ্রলোক বুদ্ধিমান হলে বুঝবেন, না হলে আমাকে গল্প শুনতেই হবে। দেখা গেল ভদ্রলোক মোটেও বুদ্ধিমান নন। তিনি পকেট থেকে একটা পান বের করে মুখে দিলেন, আর গল্প শুরু করলেন। আপনি নিশ্চয় খুব বিরক্ত হচ্ছেন। নিতান্তই অপরিচিত একজন লোক হড়বড় করে গল্প বলতে শুরু করল। খুব স্বাভাবিক, কিন্তু কি জানেন, আজ আমার কাছে একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আমার জীবনের মজার গল্পটা কাউকে না কাউকে শোনাতে ইচ্ছে করে। যদি অনুমতি দেন, গল্পটা বললি? আরে না না, আপনি বলুন। একটা মিষ্টি পান খান। না ধন্যবাদ। আপনি কি বিশেষ দিনে সবাইকে পানও খাওয়ান? ভদ্রলোক হাসলেন। ওনার বয়স 60-এর কাছাকাছি হলেও যথেষ্ট সুঠাম চেহারা, আর আজ মনে হচ্ছে স্ত্রীর জন্য বেশ একটু সেজেগুজেই এসেছেন। যা হোক, উনি গল্প শুরু করলেন। প্রায় 40 বছর আগের কথা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান নিয়ে অনার্স করছি। তখন আমার চেহারা ছিল রাজপুত্রের মতো, সঙ্গীরা আমায় প্রিন্স বলে ডাকত। কিন্তু মেয়েরা ছেলেদের রূপে নয়, তাদের ব্যবহার ও কথাবার্তায় তারা আকৃষ্ট হয়, আর আমার তোতলামি থাকায় আমি মেয়েদের এড়িয়ে চলতাম। কিন্তু আপনি তো এখন কোনো তোতলামি করছেন না। বিয়ের পর সেরে গিয়েছে, আগে প্রচণ্ড তোতলামি ছিল। মুখে মার্বেল দেয়া, হোমিওপ্যাথি ওষুধ, এমনকি পীর সাহেবের তাবিজও নিয়েছিলাম। যা হোক, আমার সাবসিডিয়ারিতে ছিল ম্যাথ ও কেমিস্ট্রি। একদিন কেমিস্ট্রি সাবসিডিয়ারিতে একটি মেয়েকে দেখে আমি আর চোখ ফেরাতে পারছিলাম না। কি সুন্দর চেহারা, কি মোহময়ী চোখ। সেই চোখ সবসময় হাসছে, আমার দম প্রায় বন্ধ হয়ে আসছিল। ভাই, আপনি কি কখনো প্রেমে পড়েছেন? জি না। ওহ, তাহলে আমি আপনাকে সে সময়কার আমার মানসিকতা বুঝাতে পারব না। আমি প্রথম দিন মেয়েটিকে দেখেই অসুস্থ হয়ে পড়ি। সারা রাত ঘুম হয় না, একটু পরপর গলা শুকিয়ে যায়, অস্থিরভাবে বারান্দায় হাঁটাহাঁটি করি। সপ্তাহে মাত্র 2টি সাবসিডিয়ারি ক্লাস, 50 মিনিট করে, মোট 100 মিনিট। সপ্তাহের ওই 2টো দিন যেন আসতেই চাইত না। আর ক্লাসের দিন চোখের নিমেষে সময় ফুরিয়ে যেত। রাগ হতো, ভাবতাম প্রতিদিন একটা করে সাবসিডিয়ারি ক্লাস থাকলে কলেজের কি ক্ষতি হতো। মেয়েটাও আবার ভীষণ ক্লাস ফাঁকি দিত। বনের জ্বালায় মাঝে মাঝে ছাদ থেকে ঝাঁপ দিতে ইচ্ছে করত। সে যে কি ভয়ানক কষ্ট। মেয়েটার সাথে কি কথা বললেন? কি নাম ওর? না, মেয়েটার সাথে কথা হয়নি, মানে আমি সাহস করে বলে উঠতে পারিনি। আমি ওর সম্বন্ধে কিছুই জানতাম না, শুধু জানতাম ওরও সাবসিডিয়ারিতে কেমিস্ট্রি আছে, এটাই আমার জন্য যথেষ্ট ছিল। ওর নাম রূপা, ও একটা দামি গাড়ি করে ইউনিভার্সিটিতে আসত। আপনি তার সম্পর্কে কোনো খোঁজ নেননি? না, নিইনি, ভয়ে। যদি খোঁজ নিতে গিয়ে জানতে পারি সে অন্য কাউকে পছন্দ করে, সেটা কি আমি সহ্য করতে পারতাম? একদিনের একটা ঘটনা বলি। কেমিস্ট্রি ক্লাসে হঠাৎ একদিন দেখি মেয়েটি একটি ছেলের সঙ্গে খুব হেসে হেসে গল্প করছে। ব্যাস, হঠাৎ করে আমার সমস্ত শরীর কাঁপতে লাগল। মনে হলো আমি অজ্ঞান হয়ে যাব। সব ক্লাস বাদ দিয়ে আমি বাসায় ফিরে এলাম, এবং কিছুক্ষণের মধ্যেই আমার কাঁপুনি দিয়ে ধুম জ্বর এসে গেল। আশ্চর্য। আশ্চর্য তো বটেই। পুরো 2 বছর এভাবেই কাটল। পড়াশোনা মাথায় উঠল, কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তারপর একদিন সাহস করে রূপার গাড়ির ড্রাইভারের কাছ থেকে বাড়ির ঠিকানা নিলাম, আর রূপাকে সম্বোধন করে একটা চিঠি লিখলাম। কি লিখেছিলাম মনে নেই, কিন্তু যার মোদ্দা কথা হলো আমি তাকে বিয়ে করতে চাই, রাজি তাকে হতেই হবে, না হলে ওই পত্রিকার ভাষায় যা বলে আমরণ অনশন। ভাই, গল্পটা কি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। তারপর কি হলো বলুন। চিঠিটা কি ডাকে পাঠালেন? না, নিজেই হাতে করে নিয়ে গেলাম। ওদের বাড়ির দারোয়ান এর হাতে দিয়ে বললাম,
শোনো, এই বাড়িতে এক দিদি আছে, ইউনিভার্সিটিতে পড়ে, তাকে এই চিঠিটা দিয়ে এসো। জি সাহেব। সাহেব, দিদি বলেছেন তিনি আপনারে চিনেন না। ঠিকই বলেছেন, তবে আমি তাকে চিনি। এই বলে আমি গেটের বাইরে খুঁটি গেড়ে দাঁড়িয়ে গেলাম। বুঝতেই পারছেন, নিতান্তই পাগলের কাণ্ড, কিন্তু সেই সময় আমার মাথা ঠিক ছিল না, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। যাই হোক, সকাল থেকে বিকেল অবধি ঠায় দাঁড়িয়ে রইলাম, কিন্তু ওদিক থেকে কোনো সারা শব্দ নেই, শুধু মাঝে মধ্যে দোতলার জানালা থেকে কিছু কৌতূহলী চোখ আমাকে দেখছে। বিকেলের দিকে এক ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে এসে কঠিন গলায় বললেন, যথেষ্ট পাগলামি হয়েছে, এখন বাড়ি যাও। যাব না। তাহলে পুলিশে খবর দিচ্ছি, ওরা এসে তোমাকে ধরে নিয়ে যাবে। কোনো অসুবিধে নেই, খবর দিন। রাস্কেল, পাগলামি করার জায়গা পাও না। গালাগালি করছেন কেন? আমি তো আপনার বাড়িতে ঢুকিনি, আর গালাগালিও করছি না। ভদ্রলোক রাগে গজগজ করতে করতে বাড়ির ভিতরে চলে গেল। তারপরেই শুরু হলো বৃষ্টি, আর সেই বৃষ্টিতে আমি ভিজছি নির্বিকারে। সারাদিন রোদে পড়ার পর বৃষ্টিতে ভিজে গা ম্যাজ ম্যাজ করতে লাগল। কিন্তু তখন আমি বেপরোয়া, যা হয় হবে, এদিকে খিদে তৃষ্ণায় ক্লান্তিতে শরীর প্রায় অবসন্ন। ইতিমধ্যে আমি কৌতূহলী মানুষদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলাম, সবাই উৎসুক হয়ে জানতে চাইছে কি হয়েছে। এর মধ্যেই হয়তো মেয়েটির বাড়ি থেকে আত্মীয়দের খবর পাঠানো হয়েছে। দেখলাম 3টি গাড়ি তাদের বাড়িতে এলো, গাড়ির সবাই আমার দিকে কটমট করে তাকিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন। রাত 9টা বাজল, বৃষ্টি হয়েই চলছে, জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে, আর দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়লাম। দারোয়ান এসে বলল, সাহেব, পুলিশ আনতে চাইতেছে, কিন্তু দিদি রাজি না। দিদি আপনার অবস্থা দেখে খুব কাঁদতেছে, আপনি টাইট হয়ে বেসে থাকেন। আমি উৎসাহ নিয়ে টাইট হয়ে বসে রইলাম। তখন রাত 10টা হবে, বৃষ্টি থেমে গেছে, বাড়ির দরজা খুলে মেয়েটি বেরিয়ে এলো। সে একা এগিয়ে এলো আমার দিকে, বাকিরা দোতলার বারান্দায় দাঁড়িয়ে। মেয়েটি আমার সামনে এসে দাঁড়ালো, আর অসম্ভব কোমল গলায় বলল, কেন এমন পাগলামি করছেন? আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। আমি মেয়েটিকে দেখে হতভম্ব হয়ে গেলাম। আমি বলতে চেষ্টা করলাম, আমার ভুল হয়ে গেছে, আপনি সেই মেয়ে নন যার জন্য আমি এখানে এসেছি, যাকে আমি বিয়ে করতে চাই। কিন্তু মেয়েটির মমতা ভরা চোখের দিকে তাকিয়ে আমি কিছুই বলতে পারলাম না। এত মমতা নিয়ে কোনো নারী আজ অবধি আমার দিকে তাকায়নি। জ্বরের ঘোরে আমার পা টলছিল, সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না। আপনার বোধহয় শরীর খারাপ লাগছে। আপনি আমার হাত ধরে হাঁটুন। বাকিরা বারান্দায় দাঁড়িয়ে আমার দিকে কঠিন চোখে তাকাচ্ছিল। মেয়েটি সেটা উপেক্ষা করে আমার দিকে তার হাত বাড়িয়ে দিল। সে যে গভীর ভালোবাসায় হাত বাড়ালো, সেই ভালোবাসা উপেক্ষা করার মতো ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি। আমি তার হাত ধরলাম, আর সেই হাত ধরেই আছি, সেই গভীর ভালোবাসায়, কিন্তু বিশ্বাস। মাঝে মাঝে বিবেক দংশন করলেও আজ অবধি এই কথাটা তাকে বলে উঠতে পারিনি, যে ভালোবাসায় আমার জীবন ভরিয়ে দিয়েছে, তাকে আঘাত করি কিভাবে। তাই এই বিশেষ দিনটিতে আপনার মতো কোনো অপরিচিত লোককে গল্পটা শোনাই, কারণ জানি এই গল্পটা আমার স্ত্রীর কানে কোনো দিন পৌঁছাবে না। ধরে নিন এটা হয়তো আমার একটা কনফেশন। আচ্ছা ভাই, উঠি, আমার ট্রেন এসে গেল। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন।